ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টিটা নেওয়ার, সেক্ষেত্রে বেস্ট প্লেয়ার যেহেতু ব্রাজিলের কারেন্টলি ভিনিসিয়াস জুনিয়র, গোল হওয়ার পসিবিলিটি বেশি ছিল। 15-20 মিনিট যদি তাকে খেলানো হতো, তখন যদি একটা ভালো স্কোর পাইতো, লাস্টে প্রথম পেনাল্টিটা যদি নেইমার করতো। সো ড্যানিয়েলসন নামতোই মাঠে 15 থেকে 20 মিনিটের জন্য, কিন্তু সে 15 থেকে 20 মিনিটে সে মাঠের সবাইকে একটু চক্কর খাওয়াতো। সো এইবারও মেবি নেইমারের রোলটা ছিল এইটা, হচ্ছে যে মেসির পায়ে বল মানেই ধরে নিতে পারে এটা 99% গোল। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা খেলারই একটা অংশ, তবে বিদায় নেওয়া দলটি যদি হয় ব্রাজিল, তাহলে আলোচনা তো হবেই। ব্রাজিলের সাথে সাথে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন নেইমারও। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। সাথে আছে আমি রাজিবুল ইসলাম। আজকের পর্বে আমার সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন নিপুল বড়ুয়া আর আমার বামে আছেন ইয়াহিয়া হামজা মোহাম্মদ মুসা। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আমি শুরুতেই দাদার কাছে জানতে চাই যে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, এটা এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে কিনা? আমি আসলে খুব আশা করছিলাম এটা। গত 2022-এর বিশ্বকাপও আমার আশা ছিল যে ব্রাজিলটা আরো অ্যাটলিস্ট ফাইনালে পৌঁছাবে, কিন্তু দুঃখের বিষয় সেবারও হলো না। এবং এইবারও যথারীতি তারা আসলে আমাদের যে যতগুলো ফ্যান ছিল বা বাংলাদেশে যত ধরনের, বাংলাদেশ তথা ওয়ার্ল্ডে যত ফ্যান ছিল, তাদের আসলে একদম হতাশ করেছে আমার 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 কাছে মনে হয়। এবং গতকালকের খেলাটা দেখে আরো বেশি, এর চেয়ে বেশি দুঃখের মানে কথা আর কিছুই নেই। দুঃখের বিষয় এই মুহূর্তে আর কিছু নেই, তবে ব্রাজিল ফ্যানদের জন্য আমার সমবেদনা। মুস্তা ভাই, আপনার মনের অবস্থা কি এবং দল বিদায় নেয়ার পর এই পর্যন্ত আপনার কে কে খোঁচা মেরেছে, দুষ্টামি করেছে? ওকে, মনের অবস্থা বলতে আমি বলবো যে হ্যাঁ, একটু খারাপ লাগছে অবভিয়াসলি। আর অফিস যেহেতু করি, অফিস ফ্রেন্ডস ফলোয়ার যারাই আছে সবাই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এখানে নক দিচ্ছে। বিদায় হয়েছে ব্রাজিলের, এটা নিয়ে কিছুটা তো তর্কাতর্কি হচ্ছেই। অফিসে কলিগরা গিয়ে সমবেদনা প্রকাশ করছে, কিন্তু কিছুটা মক করে তো অবশ্যই একটু কথা আছে যে এত আর্লি ব্রাজিলের বিদায়। রাউন্ড অফ 16-ও আমরা যেতে পারিনি। গত কয়েকটা ওয়ার্ল্ড কাপ ধরেই দেখা যাচ্ছে ব্রাজিলের কিছুটা পারফরমেন্স নিচের দিকেই। সো হ্যাঁ, একটু তো কথা শুনতে হচ্ছে। দাদা, ব্রাজিলের বিদায় নেয়ার মাধ্যমে কি এই বিশ্বকাপের হাইপটা একটু কমে গেল? মানে সত্যি কথা বলতে ওয়ার্ল্ড এখনো পর্যন্ত ব্রাজিল এবং আর্জেন্টিনা বেশিরভাগ এই দুই ভাগেই বিভক্ত। তো সবাই একদম ধরে নিতে পারেন যে অনেকটাই চুপচাপ একদম। অনেকের সোশ্যাল মিডিয়াতে অনেকের কান্না দেখলাম, অনেকেই অনেক কিছু দেখতেছি। ইভেন আমার অফিসে বলেন, আমাদের অনেক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে পর্যন্ত তারা একদম বলা যায় যে চুপচাপ হয়ে গেছে। আই এম ভেরি সরি টু সে, আমি তাদের জন্য এখনো আবার সমবেদনা। বাট আশা করি মানে ব্রাজিল আগামী বিশ্বকাপে একটু ভালোভাবে ভালো ফর্মে ফিরে আসুক, যেন অ্যাটলিস্ট তারা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত যাইতে পারে, এটা আশা করি। আদারওয়াইজ এই বাংলাদেশ থেকে আস্তে আস্তে এই যে ব্রাজিলের ফ্যান কমে যাবে। মুস্তা ভাই, ভাই আপনাদেরকে সমবেদনা জানিয়েছে। ব্রাজিল কি আসলে এত ছোট হয়ে গেছে? যেহেতু আমি যদি হিস্ট্রিক্যালি বলি, ব্রাজিল 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো ব্রাজিল অবভিয়াসলি ছোট হয় নাই, তবে গত 2002 সালের ওয়ার্ল্ড কাপের পর থেকে ব্রাজিলের টিমটা গুছাতে একটু সময় লাগছে। আর্জেন্টিনার ব্যাপারে যদি বলি, আমি আর্জেন্টিনার একটা ওয়ার্ল্ড কাপ পেতে 36 বছর সময় লেগেছে। সো ব্রাজিল সেক্ষেত্রে 24 বছর গিয়েছে। হোপফুলি সেকেন্ড ওয়ার্ল্ড কাপের মধ্যেই ব্রাজিল আনচেলত্তির আন্ডারে একটা ভালো টিম গুছিয়ে আবারও সামনের ওয়ার্ল্ড কাপে একটা কন্টেন্ডার হিসেবেই যাবে। সো ব্রাজিল ছোট হয়নি, হয়তো পাইপলাইনে যে প্লেয়ারগুলি আছে ওখানে রোনালদো, রোনালদিনো, রিভালডোর মতো প্লেয়ার আসছে না। বাট আই হোপ এই 4 বছরের মধ্যে ইনশাল্লাহ যোগাবনিতও ফিরে আসবে, ব্রাজিলও তাদের আগের যেই শক্তি, ওই শক্তিতে ফিরে আসবে। দাদা, আপনার কি মনে হয় 4 বছর সময়ে ফিরে আসতে পারবে? আমার বন্ধু বা আমার ছোট ভাই মুসা যেটা বললো সেটা হচ্ছে যে 36 বছর পর। বাট আমার দেখা, যেটা আমি একদম ম্যারাডোনার থেকে যেটা দেখি আমি সেই 86 থেকে, তখন থেকে দেখলাম যেটা আর্জেন্টিনাতে বিশেষ করে কোনো না কোনোভাবে 2জন 3জন 4জন তারকা এইভাবে রেডি ছিল, এবং প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিন্তু রিমার্কেবল ছিল তারা। একদম এটা মানুষের মনে আছে, অনেক প্লেয়ার কিন্তু ম্যারাডোনার পর রেডি
অনেক প্লেয়ার এখনো পর্যন্ত, যেটা আমার মানে যেটা ব্রাজিলের কাছে আমার কাছে দেখা যায় না। এইবার তো ধরে নিতে পারেন হাতে গোনা 1-2 জন ছাড়া কোনো কাউকেই, আপনার নেইমার তো যেটা ছিল, মানুষ যেটা নেইমার নেইমার করে, এটা তো এইবার দেখা গেছে ওয়ার্ল্ড কাপে তাকে দেখাই যায় না শেষ পর্যন্ত। আর 10 মিনিট 15 মিনিট করে শেষ, ওনার তো ওয়ার্ল্ড কাপই শেষ হয়ে গেল। তো মানে বলা যায় যে সেদিক থেকে আর্জেন্টিনা এখনো পর্যন্ত তার ফ্যান বেস থেকে শুরু, তার খেলা থেকে শুরু করে, তার যে কোচ বা তার যে খেলোয়াড়, প্রত্যেকটা ধাপে ধাপে তাদের মানে উন্নতি আমি দেখতে পাচ্ছি। মুসা ভাই, গতকালকে নরওয়ের বিপক্ষে ব্রাজিল ম্যাচের 14 মিনিটেই পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গিমারেস পেনাল্টি শুট আউট করে এবং গোলকিপার সেটা সেভ করে ফেলে। সেখানেই কি ব্রাজিল হেরে গেছে, মানে ধাক্কা লাগার কারণে? প্রথমে একটা ধাক্কা লেগেছিল, বাট আমি বলবো যে মোমেন্টামটা পুরাটা সময় ব্রাজিলের সাথে ছিল। কারণ 62 মিনিটেও যখন এনরিক সাব হয়ে নামলো, নামার সাথে সাথে একটা বিশাল সুযোগ ছিল। পেনাল্টির ক্ষেত্রে যদি যাই, উচিত ছিল ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টিটা নেওয়ার। সেক্ষেত্রে বেস্ট প্লেয়ার যেহেতু ব্রাজিলের কারেন্টলি ভিনিসিয়াস জুনিয়র, গোল হওয়ার পসিবিলিটি বেশি ছিল। কিন্তু ব্রুনো গামেরেসকে ওইখানে স্পটে থেকেই একটা ডিসিশন নিয়ে হয়তো ব্রুনো গামেরেসকে দেওয়া হয়েছে। বাট হ্যাঁ, মোমেন্টাম আমি বলবো না শিফট হয়েছিল, পুরোটা সময় এক মোমেন্টামই খেলে গিয়েছে ব্রাজিল। 62 মিনিটেও যেই চান্সটা ছিল, ওটাও যদি হতো গোল, সেক্ষেত্রে দেখা যেত ব্রাজিলই ফেভারিট হিসাবে লাস্ট 10 মিনিটে যাইতো। সেক্ষেত্রে হয়তো মোমেন্টামটা আসলে ব্রাজিলের দিকেই থাকতো। আমি বলবো না কোনো সময় আসলে মোমেন্টামটা ব্রাজিলের কাছ থেকে চলে গিয়েছে, পুরোটা সময় ব্রাজিলের সাথে ছিল। দাদা, গতকালকে আর্লিং হ্যাল্যান্ড পরপর যখন 2টা গোল দেয়, ব্রাজিল শিবিরে তখন কি অবস্থা চলছিল, মানে মনের অবস্থা কি ছিল? এটা প্রচন্ড একটা কি বলবো ভূমিকম্প, প্রচন্ড একটা জ্বর আসার মতো। আমি যেটা আমার প্রেডিকশন ছিল, কিন্তু ব্রাজিল এবার রাউন্ড অফ ইয়াতে যাবে, কোয়ার্টার ফাইনালে যাবে। কিন্তু আমার আসলে প্রেডিকশনটা বলছিল, কারণ হচ্ছে একজন হল্যান্ড যে তাদেরকে এভাবে 10 নামায় দেবে সেটা আমি কখনো চিন্তা করিনি। আর বিশেষ করে যখন তারা পেনাল্টিটা মিস করলো, তখন আমার কাছে মনে হয়েছে শেষ, ব্রাজিল আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। এবং সত্যি সত্যি তাই হয়েছে। এবং 2টা গোল, আর যে হল্যান্ডের যে মানে হেড, তারপর যে আরেকটা মানে এটার কি বলে, সরি আমি কার্ভ করে যে গোলটা দিল, এই 2টাতে আর কি লাগে বলেন? ওদের তো পুরো শিবিরই শেষ। আপনি যত কিছু, হ্যাঁ এজ এ দর্শক হিসেবে বা এজ এ ফ্যান হিসেবে ব্রাজিল বলতে পারে যে আমরা হয়তো ছিলাম, কিন্তু আমরা যারা অপোনেন্ট থেকে খেলাটা দেখতেছি, আমার কাছে মনে হয় যে মানে নরওয়ের কাছে পাত্তাটা তেমন আমার কাছে মনে হয় পায় নাই। প্রথম থেকেই হল্যান্ডকে ব্লক করে রাখার জন্য ব্রাজিল বিভিন্নভাবে চেষ্টা করেছে, শেষ পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু তারপরও তারা ব্যর্থ। এক হল্যান্ডের কাছে কি ব্রাজিল কুপোকাত হয়ে গেল? স্কোর লাইন বলতেছে এক হল্যান্ডের কাছেই ব্রাজিল কুপোকাত হয়েছে। বাট টু বি অনেস্ট, গ্যাব্রিয়েল এবং মার্কুইনিস যেভাবে হল্যান্ডকে 80 মিনিট ধরে আটকে রেখেছিল, এটা দেখার মতো একটা বিষয় ছিল যে হল্যান্ডের কাছে 80 মিনিটে হয়তো 3টা বা 4টা বল গিয়েছে। এছাড়া হল্যান্ডকে পুরা ম্যাচে হল্যান্ডকে আসলে আমরা দেখিনি। এক্স্যাক্টলি, বোতলবন্দি করে রেখেছে। পরে দেখা গিয়েছে লেফট উইং থেকে একটা ক্রস আসলো, ওই একটাই ফার্স্ট হেডার পেল, একবারে ক্লিয়ার হেডার, যেটাতে হল্যান্ড গোল দিল। সো ওইখানেও আমি বলবো গ্যাব্রিয়েল তার পজিশনিংটা যদি একটু ভালো থাকতো, ওই হেডটা দেওয়াটা ডিফিকাল্ট হতো। ইংলিশ প্রিমিয়ার লিগে গ্যাব্রিয়েল আর্সেনালের হয়ে খেলে, হল্যান্ড ম্যান সিটির হয়ে খেলে, সো রেগুলার বেসিসে তারা মুখোমুখি হয় ইংলিশ প্রিমিয়ার লিগে। সো ওখানেও আমরা ইদানিং সামাজিক গণমাধ্যমগুলিতে কিছু ক্লিপিংস দেখা যাচ্ছে যে হল্যান্ড আর্সেনাল ম্যান সিটির জার্সি পরা, গ্যাব্রিয়েল আর্সেনালের জার্সি পরা, দুজনের যুদ্ধ প্রতিনিয়তই আমরা কিছু কিছু ক্লিপিং এ দেখি। সো আমাদের অনেক চেষ্টা ছিল ব্রাজিলের ডিফেন্ডারদের, বাট হল্যান্ড আসলে ওয়ান অফ এ কাইন্ড প্লেয়ার, ভবিষ্যতের স্টার, খুবই ইয়াং এজে সে আছে। সেও প্রথম ওয়ার্ল্ড কাপ হিসাবে 7 গোল অলরেডি দিয়ে ফেলেছে। সো হ্যাঁ, হল্যান্ড উইল গো ফার, ইনশাআল্লাহ, সবাই দেখবে। দাদা, ব্রাজিলের জার্সিতে নেইমারকে আর দেখা যাবে না, এই দৃশ্যটা কল্পনা করলে আমি কেমন লাগে? আমি আসলে কালকে রাত তো অনেকের সাথে হয় না, আমার কয়েকটা গ্রুপে ছিল, সকাল থেকে যখনই দেখলাম, এই নামলে তো দেখা যায় ওয়ার্ল্ড কাপ যখন চলে বাংলাদেশে, কিন্তু মোটামুটি ব্রাজিলের জার্সি, আর্জেন্টিনার জার্সি, কিছু জার্মানি, কিছু ইটালি হয়তো এখন দেখা যায় না, অন্যান্য ফ্রান্সের জার্সি, এই কালকে থেকে ভাই একদমই দেখা যায় না। ব্রাজিলের জার্সিও দেখা যায় না কাউকে পড়তে। দ্বিতীয় হচ্ছে যে এই যে মেসি যে সরি ওর নাম কি, নেইমার যে আপনার বিদায় নিল, এর চেয়ে মানে দুঃখের বিষয় আমার কাছে মনে হয় না
পুরো ওয়ার্ল্ডের যে ব্রাজিলের ফ্যান আছে তাদের চেয়ে বেশি কিছু। আর হচ্ছে আমি যেটা মনে করি আর কি, হল্যান্ড বা মেসি এই ধরনের যারা প্লেয়ার আছে বা এমবাপ্পে, তারা কিন্তু সুযোগের একটা অপেক্ষায় থাকে। সো ওই এক হল্যান্ডই মোটামুটি কালকে মনে করেন যে ব্রাজিলকে 10 নামায় দিছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। ভাইয়া, নেইমার যদি ফুল ফিট থাকতো এবং বিশ্বকাপের প্রথম থেকে যদি খেলতে পারতো, ব্রাজিলের চিত্রটা অন্যরকম হতে পারতো কিনা? উম, যেহেতু নেইমার প্রথমে ছিল ইনজুর্ড থাকার পরেও তাকে 25 জনের স্কোয়াডে আনচেলত্তি নিয়েছিল। সো হ্যাঁ, একটু ডিফারেন্ট হতে পারতো, কিন্তু আমি বলবো যে আনচেলত্তির ডিসিশন ঠিক ছিল, যে প্রথম 11-এ কখনোই নেইমারকে নামায় নেই, কারণ বয়স হওয়ার সাথে সাথে অবশ্যই নেইমারের পেস, ড্রিবলিং এটা কমে এসেছে। সো আমি যখন ফুটবল দেখা শুরু করি 98 থেকে, সো 2002 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল যখন জিতে, তখন আমার মনে আছে ড্যানিলসন নামে একটা প্লেয়ার ছিল। সো ড্যানিলসন নামতোই মাঠে 15 থেকে 20 মিনিটের জন্য, কিন্তু সে 15 থেকে 20 মিনিটে সে মাঠের সবাইকে একটু চক্কর খাওয়াতো। সো এইবারও মেবি নেইমারের রোলটা ছিল এইটা, 15 থেকে 20 মিনিটের জন্য নামবে, কিন্তু মাঠে সবাই তাকে ঘিরে থাকবে এবং ওই দিক দিয়ে অন্য কোনো প্লেয়ার গোল করবে। সো আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ম্যাচ ধরে আনচেলত্তির যে প্ল্যান ছিল যে আমি নেইমারকে নামাবো না, 90 মিনিটসের ফিটনেস, বয়স হয়েছে, ইনজুরি প্রবণ একটা প্লেয়ার নেইমার, বরাবরই আমরা দেখি, সো ইনজুরিতেই থাকে। সো আমার কাছে মনে হয়েছে আনচেলত্তি যেই ট্যাকটিক্সটা ছিল এটাতে ভুল কিছু ছিল না। অনেকেই আনচেলত্তি কারিশমাটিক বা কোচিং নিয়ে প্রশ্ন তুলেছে, ব্রাজিলের অনেকেই প্রশ্ন তোলা শুরু করেছে, হয়তোবা সামনে আরো প্রশ্ন তুলবে। আনচেলত্তিকে কাঠগড়ায় দাঁড়ানোটা কি ঠিক হচ্ছে? আমার কাছে মনে হয় এখানে তো দুই ভাগে বিভক্ত, কেউ কাঠগড়ায় বা কেউ তাকে বলতেছে না ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয়, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রথম হয়তো 15-20 মিনিট তাকে খেলানোর পরে যদি একটা ভালো রেজাল্ট করতো, তাহলে হয়তো তাকে যদি আবার চেঞ্জ করা যায়, তাহলে আমার কাছে মনে হয় এটা ভালো। কারণ হচ্ছে যে লাস্টে গিয়ে আপনি যদি অনেক গোল খেয়ে ফেলেন, তখন আসলে ওই যে রোনালদো বলেন, যত বড় প্লেয়ার বা নেইমার বলেন, তাদেরকে নামানো কোনো আসলে লাভ হতো না। আমার তো মানে প্রথম 15-20 মিনিট যদি তাকে খেলানো হতো, তখন যদি একটা ভালো স্কোর পাইতো, লাস্টে প্রথম পেনাল্টিটা যদি নেইমার করতো, তাহলে হয়তো গোলটা হয়ে যেত এবং তখন খেলার চিত্রটা কিন্তু ভিন্ন হতো। তো আমার কাছে মনে হয় একটু তার যে কোচ টেকনিক এখানে একটুখানি, আমি যদিও এত বড় না, তারপরে আর কি আমার এটা আমার পার্সোনাল ভিউ, যদি প্রথম 15-20 মিনিট তাকে খেলানো হতো, এটা হয়তো অনেক বেশি। আমরা হচ্ছে রাতের আর একটা ম্যাচ নিয়ে একটু কথা বলবো, মেক্সিকো এবং ইংল্যান্ড। মেক্সিকোকে 2-3 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেই ম্যাচে বেলিংহাম জোড়া গোল করেছেন। এই ম্যাচের দ্বৈরথটা কেমন ছিল যদি ভাই একটু বলতেন? ওকে, আমি বলবো যে এখন পর্যন্ত বিশ্বকাপের দেখা আমার বেস্ট ম্যাচ। গ্রুপ পর্বে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচের পরে যদি কোনো ভালো ম্যাচ হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো ইংল্যান্ড এবং মেক্সিকোর ম্যাচটা। সো 2-0 লিড থাকার পরও মেক্সিকো যেভাবে কামব্যাক করেছে, আবার অ্যাট দ্য সেম টাইম ইংল্যান্ড 58 মিনিটে একটা রেড কার্ড খাওয়ার পরও লাস্ট 30-35 মিনিটস 10 জনকে নিয়ে যেভাবে ডিফেন্স করেছে, আমি বলবো যে বেস্ট একটা ম্যাচ হয়েছে। খুবই হাই টেম্পো একটা ম্যাচ ছিল, দুই টিমই সমানে খেলেছে। ইংল্যান্ড চেয়েছে তার লিডটা ধরে রাখতে, অ্যাট দ্য সেম টাইম মেক্সিকো চেয়েছে আরেকটা গোল করে আরো যদি 30 মিনিটস তারপর পেনাল্টিতে নেওয়া যায়, সেক্ষেত্রে হ্যাঁ একটা চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি। বাট আমি বলবো ওয়ার্ল্ড কাপের বেস্ট ম্যাচ এখন পর্যন্ত আমার দেখা। দাদা, ঘরের মাঠে মানে মেক্সিকোতে এবার হোস্ট, ঘরের মাঠে বিদায় নেওয়াটা মেক্সিকোর জন্য কতটা কষ্টের? এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমার নিজেরও প্রেডিকশন ছিল যে আমি মনে করছিলাম যে যেহেতু মানে ঘরের মাঠ এবং হচ্ছে যে তারা হোস্টিং করতেছে এবং তারা অবশ্যই এটা ইংল্যান্ডকে তারা বিট করবে। আমি জানি ইংল্যান্ড খুব ভালো, মানে ভালো দল, ভালো করতে পারে, কিন্তু আমার যেটা প্রেডিকশন ছিল যে এটাতে আপনার মেক্সিকো অবশ্যই এটাতে তারা করবে এবং জিতবে, অথবা লাস্টে আমি যেটা চিন্তা করলাম যে হয়তো তারা কামব্যাকও করতে পারে, কিন্তু যাই হোক ইংল্যান্ড ভালো করেছে এবং গুড লাক টু ইংল্যান্ড। আজকে রাতের দুটো ম্যাচ আছে, মানে ভোরে একটা আর আজ রাত একটা। এই বিশ্বকাপের এই পর্যন্ত সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পর্তুগাল আর স্পেন, নিঃসন্দেহে, তাই না? কাকে এগিয়ে রাখবেন? আমি পর্তুগালের দিকে আছি।
পর্তুগালকে আমি কারণ পর্তুগালের যতগুলো খেলা দেখলাম, আমি দেখলাম যে না, তাদের গত 2022-এর বিশ্বকাপ থেকে এবার পর্তুগাল দলটা অনেকভাবেই গুছানো, এবং হচ্ছে সেক্ষেত্রে ধরে নিতে পারেন যে রোনালদো অনেকটা ফর্মে আছে বলা যায়। মানে তার টিম কম্বিনেশন বা তাদের যে মিডফিল্ড, এটা খুব ভালো। সো আমি ধরে নিতে পারি যে জিতবে। পর্তুগাল জিতবে। ওকে মুস্তাফা ভাই, পর্তুগালের ভিতরে যে একটা সমন্বয়হীনতা শুরু থেকে ছিল, প্রথম ম্যাচ সেটা থেকে ছিল। দূর হয়েছে কিনা? ওকে, আমি বলবো সমন্বয়হীনতা কিছুটা দূর হয়েছে, বাট স্টিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাছে বল একটু কম দেওয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেস, ভিতিনহা, এরা নিজেদের মতো করে একটু খেলা, নিজেরাই গোল স্কোরিং এ যাওয়া রেদার দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বল দেওয়া, এটা এখনো রয়েছে। তারপর আমি বলবো প্রথম ম্যাচের তুলনায় সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, ফোর্থ ম্যাচ গ্র্যাজুয়ালি এটা গিয়েছে। এটা আস্তে আস্তে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কেন্দ্র করেই খেলা হচ্ছে, সে বল একটু বেশি পাচ্ছে, যেটার নমুনা আমরা সেকেন্ড ম্যাচটাতেই দেখেছি পর্তুগালের, সে 2টা গোল করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সো আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে এই জিনিসটা যাচ্ছে। দুই দলে যেহেতু শক্তিশালী, মাঠটা কতটা গরম হবে? অবভিয়াসলি এটা তো বলা অপেক্ষা রাখে না। মাঠটা মানে সবসময় আমি যে ম্যাচগুলো দেখলাম, এটা তো দর্শকে কানায় পরিপূর্ণ বলা যায়। তো এইখানে মাঠের অবস্থা যে কি হবে, আমার কাছে শুধুমাত্র এটাই আশা করি যেন ভালো হয়, আর হচ্ছে যেন এই দর্শকের মধ্যে আবার মারামারি, হাড্ডাহাড্ডি এগুলা যেন না লেগে যায়। মানে এর আগে তো একটা ম্যাচে হয়ে গেল না, সো এরকম যেন না হয়। আশা করি সেই রকম জাঁকজমকপূর্ণ ম্যাচ হবে, আশা করি, এটাই আশা করতেছি। ফাইটটা কি রোনালদো ভার্সেস লামিন ইয়ামাল হতে যাচ্ছে? আমি বলবো না ক্রিস্টিয়ানো রোনালদো ভার্সেস লামিন ইয়ামাল হবে। আমি এই ম্যাচটাতে স্পেনকে আগিয়ে রাখবো, কারণ হচ্ছে গিয়ে স্পেন এখনো টিকি টাকা ফুটবল খেলে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কেন্দ্র করে পর্তুগাল খেললেও ক্রিস্টিয়ানো রোনাল্ডো বল একটু কম পাচ্ছে, সো তার ডেলিভারেবলস গুলি আপ টু দা মার্ক হচ্ছে না। সো টিকি টাকা ফুটবল খেলে আমার কাছে মনে হচ্ছে যে লামিন ইয়ামাল ভালো খেলুক আর না খেলুক, টিকি টাকা ফুটবলের কাছে পর্তুগালের পরাজয় হবে, এবং 90 মিনিটসের মধ্যে আমার প্রেডিকশন হচ্ছে 1-0 স্পেন জিতবে। ওকে, বাই প্রেডিকশন আমার কাছে মনে হয় মানে পর্তুগালই জিতবে, সেটা হতে পারে 1-0 অথবা 2-1। রোনালদো গোল পাবে কিনা? পাবে, এটা আমার কাছে লাস্ট যেটা দেখতেছি আর কি। গত ওয়ার্ল্ড কাপে তো বলতে গেলে রোনালদোকে নামানো হয় নাই ঠিক মতো, তারপর হচ্ছে যখন নামানো হয়েছে তখনও কিন্তু ঠিক মতো পাস দিয়ে রোনালদোর পায়ে বল দিত না। কিন্তু এবার দেখতেছি যেটা মুসা যেটা বললো, রোনালদোকে ঘিরে কিন্তু গ্রাজুয়ালি পুরোটা চেঞ্জ হয়ে গেছে, এবং রোনালদোকে বল দিচ্ছে, কিন্তু গোল করার জন্য একটা দিচ্ছে, এবং রোনালদোর পায়ে কিন্তু বল যাওয়া মানেই একটা গোলের সম্ভাবনাটা, এটা ধরে নেওয়া যায় 90% 95% এরকম একটা সম্ভাবনা দেওয়া আছে। এবার একটু আসতে চাই আর্জেন্টিনা ম্যাচে 7 তারিখ রাত 10টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কেপ ভার্দের তুলনায় মিশর কি একটু শক্তিশালী নাকি একটু দুর্বল? আমার আসলে মানে কেপ ভার্দ দেখে তো এইবারই প্রথম দেখা, ও যে শক্তিশালী। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার লাইফে দেখা টাফ গেম একটা, যেটা আর্জেন্টিনা এই কেপ ভার্দ দেখে মুখোমুখি হয়েছে। আমার তো এক সময় মনে হয়েছে যে এই শেষ, আর্জেন্টিনা মনে বিদায়। আমার সবাই চুপচাপ বাসায় নীরব, সবাই ঘুম, আমি একা একা দেখেই চিল্লাচ্ছি, গোল দিচ্ছে চিল্লাচ্ছি। বাট আমার একটা যথেষ্ট বিশ্বাস ছিল যে আর্জেন্টিনা ফেরত আসবে এবং আর্জেন্টিনা এটাকে উইন করবে যে কোনো প্রকারে হোক। লাস্ট তো মোটামুটি 90 মিনিটের পরে এক্সট্রার পরে আবার 30 মিনিটের এক্সট্রা, এটার পরও যে আর্জেন্টিনা এদেরকে মানে এইভাবে ধরে রাখতে পারছে, বা কেপ ভার্দের যেই দুরন্ত গোল 2 নম্বর গোলটা, এটা তো দুর্দান্ত বলা যায়, এটা এইরকম গোল। এবং সেই গোলটা ছিল আমার কাছে এখনো পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে বেস্ট গোল এখন পর্যন্ত। আমি জানি না অনেকের মনে কি থাকতে পারে, বাট আর্জেন্টিনা যে কোনো প্রকারে তার যে একটা এক্সপেরিয়েন্স, সেটা দিয়েই কিন্তু এই কেপ ভার্দ দেখে আপনার করছে, পরাস্ত করছে। দ্বিতীয় হচ্ছে যে মিশরের কাছে আমার কাছে মনে হয়, আমার যেটা দেখা, মিশরের কাছে জিতার জন্য কেপ ভার্দের মতো এত বেশি কঠিন হবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমার কেপ ভার্দের সাথে খেলার সাথে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে সেদিন অনেকটা মনে হয় মেসির যেদিন আমার কাছে মনে হয় লাকটা ফেভার করে না। মেসির কাছে অনেক বল ছিল, অনেক গোল দেওয়ার মতো চান্স ছিল, কিন্তু সেটা কোনোভাবেই এটা হয় নাই।
ওই তান্ত্রিক মানে তান্ত্রিক 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 বলা যায়, সেটা নিয়ে তো অনেকে অনেক ধরনের ট্রল করতেছে বা টিকটক করতেছে, তান্ত্রিক বলা যায়, কিন্তু আসলে তান্ত্রিক মান্ত্রিক এটা তো আমি অত বেশি বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় সেদিন মেসির জন্য আসলে ওই দিন তার ব্যাড ডে ছিল, নাহলে মেসির পায়ে আরো 2-3টা গোল হওয়ার কথা ছিল। যেভাবে মেসিকে বল দেওয়া হয়েছে, মেসি এই গোল মিস করতে আমি আমি কখনো দেখিনি মেসি এই ধরনের গোল মিস করবে। তবে সেক্ষেত্রে মনে হয় যে আপনার মিশরের সাথে অতটা মানে ফাইট হবে না, একটু ইজি হবে। এবং মিশরকে এত বেশি ভাবে নেওয়ার মতো কিছু নেই। আর্জেন্টিনা যে মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একটা দল। মিশর ভালো ফুটবল খেলেই তারা এই পর্যন্ত এসছে। আর্জেন্টিনার জন্য কোনো পরীক্ষা হবে কিনা মিশর? আর্জেন্টিনা আমার এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে দেখা ওয়ান ম্যান শো যদি হয়ে থাকে আর্জেন্টিনা একটা। আরেকটা ওয়ান ম্যান শো মানে খেলা দেখে মনে হয়েছে ইজিপ্ট, কাইন্ড অফ মো সালাকে কেন্দ্র করেই ইজিপ্ট পুরা ম্যাচগুলি খেলে। সো দুইটা টিমই যেহেতু ওয়ান ম্যান শো এবং মো সালা একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, সো আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, বাট এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আর্জেন্টিনা মিশরের সাথে জিতে যাবে। মেসির কথা যদি বলি, সর্বোচ্চ গোলের দিক দিয়ে মেসি টপ 5 এর মধ্যে আছে। আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে তিনজনেই একটা দ্বৈরথ চলছে। বিশ্বকাপ শেষ পর্যন্ত কাকে এগিয়ে রাখবেন? আমি মেসিকে আগে রাখবো। কারণ হচ্ছে যে মেসির পায়ে বল মানেই ধরে নিতে পারেন এটা 99% গোল। কাকে এগিয়ে রাখবেন? আমি এগিয়ে রাখবো এমবাপ্পে। আমার কাছে মনে হয়েছে প্রথম থেকেই ওয়ার্ল্ড কাপে এবার মোস্ট ফেভারিট টিম হচ্ছে গিয়ে ফ্রান্স, এবং ফ্রান্সকে আটকানোর মতো আসলে আমি এই মুহূর্তে কোনো টিম দেখছি না। সো এমবাপ্পে ফাইনাল পর্যন্ত যাবে ফর শিওর, এবং এমবাপ্পে টপ গোল স্কোরার হবে। আমি যদি এবার মেসি প্রসঙ্গে আসি, অনেকেই বলে, বিশেষ করে ব্রাজিল ফ্যানরা বলে মেসিকে একটু বেশি ফেভার দেওয়া হয়, মেসি ফাউল করলেও কোনো কার্ড দেওয়া হয় না, এমনকি সতর্কবার্তাও দেওয়া হয় না। আসলে কি তাই? আসলে কি মানে মেসি এই যে ওয়ার্ল্ড ফুটবলে মানে মেসি এমন একটা পর্যায়ে চলে গেছে, মেসি যদি সেই ভুল করেও থাকে তখন এই রেফারি বলেন বা যাই হোক তারা মনে করে যে মেসির এটা আসলে ভুল করার অজান্তে ভুল করা, মানে জেনে শুনে মেসি এই ধরনের প্লেয়ার না, ভুল করার মতো না, অন্যান্য দলের প্লেয়ারদের মতো না জোর করে কাউকে মারবে বা ইচ্ছাকৃত ফাউল করবে। মেসি হয়তো এই ধরনের প্লেয়ার না, যার ধরুন মানে এই ফেভার গুলো দেওয়া হয়, এবং ফেভারের পরে যখন দেওয়া হয় তখন অন্যান্য যারা আছে যে পেনাল্টি দিচ্ছে, তাকে একটু দললেই পড়ে যাচ্ছে, ফাউল দিচ্ছে, তাকে ফ্রি কিক করার জন্য, এটা আসলে বলবেই। আমার কাছে মনে হয় কি কাউকে যদি আপনি ছুতে পারবেন না, তাকে যখন ধারে কাছে যাইতে পারবেন না, তার নামে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, মানে ছোট ছোট এই ধরনের কোনো কিছু আপনি এই মুখরোচক কিছু কথাবার্তা বলতে পারেন, বাট আসলে ওই রকম কিছু না। মেসি ইজ মেসি। মুসা ভাই, ফিফাতে বা আইনে সরি বলে কোনো শব্দ আছে কিনা? আমার কাছে মনে হয় সরি বলে কিছু নাই। ফিফাতে আপনার নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে। সো ফাউল হলে যেটা রেড কার্ড, যেটা ইয়েলো কার্ড দিতে হবে। এখানে রেফারি যদি পার্সিয়ালিটি করে সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে ফিফা মানে একটা ইন্ডিভিজুয়াল বডি হিসাবে কাজ করতেছে না। সো ওয়ার্ল্ড কাপের ফার্স্ট থেকে আমার কাছে মনে হয়েছে কিছুটা ফিফা আর্জেন্টিনার দিকে ঘেঁষা, কিছুটা মনে হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, নিউট্রাল পয়েন্ট অফ ভিউতে আসলে ফিফা আদৌ আছে কিনা, আমার মানে আমি যদি খেলার স্কোর লাইন না দেখে যদি খেলার ভিতরে প্রত্যেকটা অংশ, ছোট ছোট অংশ দেখি, তাহলে আমার কাছে মনে হবে যে একটু ফেভারিজম পেয়েছে আর্জেন্টিনা। রেফারি মেসির সাথে উচ্চস্বরে কোনো কথাই বলে না। হ্যাঁ, আমি তো আপনাকে আগেই বললাম মেসি হচ্ছে সর্বকালের সেরা একজন প্লেয়ার বলা যায়। এখন সেই দ্বারে কাছে যদি ব্রাজিল বলেন, ফ্রান্স বলেন, তারা যদি বিশেষ করে ব্রাজিল ওরা যদি যেতে না পারে, তাহলে তো তার নামে বিভিন্ন কিছু বলবে ভাই। এটা নিয়ে তো আসলে আমাদের কিছু করার নাই। মেসির এইবারের দুর্বলতা হচ্ছে মেসির পাশে একজন নাই, ডি মারিয়া নাই। যদি ডি মারিয়া থাকতো এবারে মেসির পাশে, সেই খেলাটা আসলে অন্যরকম হতো। তাই যে আমরা এখন যেটাকে কেপ ভার্দে নিয়ে কথা বলছি, সামনে মিশর আসতেছে, এটা আসলে খুব বেশি কোনো বাধাই হওয়ার কথা ছিল না। মানে এই জিনিসটাই আমি এখন আসলে একটু আমার কাছে খটকা, আর কিছু না। আসলে মেসি মেসির পাশে আসার মতো এখনো পর্যন্ত আরো সামনে 10 বছর 20 বছর আসবে কিনা সেটা আমি জানি না। ব্রাজিল ফ্যানদের এটা আসলে অনেক বড় দুঃখ হওয়ার কথা। আমরা মেসি থেকে মুসা ভাইয়ের কাছে যাচ্ছি। মুসা ভাই, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন
এই 5টা দলের মধ্যে কার হাতে এবারে বিশ্বকাপ ট্রফিটা দেখছেন? ফ্রান্স। কারণ ফ্রান্স যেভাবে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলেছে, অপোনেন্টকে একটা সময়ের জন্য কোনো সুযোগ দেয়নি, প্রত্যেকটা ম্যাচে 2-3টা গোল ব্যবধানে জিতেছে। যদিও লাস্ট ম্যাচটা 1-0-তে গোলে জিতেছে প্যারাগুয়ের সাথে, বাট ফ্রান্স যেভাবে খেলছে আমার কাছে মনে হচ্ছে ফ্রান্সের হাতেই বিশ্বকাপ যাবে, তৃতীয় বিশ্বকাপ ফ্রান্সের। সো আমি অন্য কোনো দল দেখছি না। 98-এ আমি ফুটবল খেলা দেখা শুরু করি, তখন ফ্রান্স জিতেছিল। তারপরে রিসেন্টলি 2018 সালে, আবার এবার 2026 সালে আমি ফ্রান্সের হাতেই দেখছি। দাদা আমি আসলে কি ফ্রান্স জিতবে? না, আমি মুসার যে মানে প্রেডিকশন সেটাকে আমি সাধুবাদ জানাই, বাট আমার পার্সোনাল আমার মন বলছে এবার আর্জেন্টিনা কাপ নেবে, এবং সেক্ষেত্রে মেসি তার এই ওয়ার্ল্ড কাপটা নিয়েই আপনার খেলা শেষ করবে। এবং কেপ ভার্দের বিপক্ষে যেভাবে ম্যানমারে একটা ম্যাচ খেললো, এতে কি আসলে আমি এগেইন আবার বললাম যে এখানে আসলে ওই দিনটা আমার কাছে, আমি যতটুক মেসিকে দেখলাম ওই দিনটা মেসির জন্য আসলে, শোনেন, একটা প্লেয়ারের প্রত্যেক দিন সেম ভাবে খেলাটা এটা আসলে ডিফিকাল্ট। এবং দেখেন মেসির এখন বয়সটা কেমন, ধরে নেওয়া যায় এই সময় তাকে আসলে অনেক। আরেকটা জিনিস হচ্ছে যে ক্যাপ ভার্দের সবারই চোখ ছিল মেসির উপর, আর ওই দিন ফার্স্ট যে পেনাল্টিটা মিস হয়েছে এইটার পরেই আসলে আর্জেন্টিনার অনেকভাবেই তার নিজেদের একটু দুর্বল হয়ে পড়ছে, মানে মেন্টালি তারা দুর্বল হয়ে গেছে, যার জন্য এই অনেকগুলা গোল কিন্তু মেসি নিজেই মিস করছে। তা আশা করি এটা পরের ম্যাচগুলোতে এই ভুলগুলা হওয়ার কথা না। সময় বলে দিবে এবারে বিশ্বকাপটা ফ্রান্সের হাতে উঠবে নাকি আর্জেন্টিনার হাতে উঠবে। আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাকে ধন্যবাদ মুসা ভাই। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ যে আমাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।